তো আবারও ধন্যবাদ সবাইকে। আশা করি তোমরা গত ভিডিওটি দেখেছো এবং গত ভিডিওতে আমরা মলিকুলার জিওমেট্রি, VSEPR থিওরি এবং হাইব্রিডাইজেশন এই জিনিসগুলো নিয়ে কথা বলেছিলাম। তো আসলে এই জিনিসগুলো কি, আর এগুলোর সংজ্ঞা বা এগুলো রসায়নে কীভাবে কাজে লাগে, এই জিনিসগুলো সম্পর্কে আমরা কথাবার্তা বলেছি। আজকে আমরা মূলত নির্ণয় করব হচ্ছে মলিকুলার জিওমেট্রি কীভাবে নির্ণয় করতে হয় এবং হাইব্রিডাইজেশনটা কীভাবে নির্ণয় করতে হয়, কোন যৌগের জন্য হাইব্রিডাইজেশনটা কেমন হবে, মলিকুলার জিওমেট্রিটা কেমন হবে, এই ধরনের ভিডিওর জন্য আজকের ভিডিওটি করা। তো এখানে প্রথম কথা হচ্ছে যে আমাদের বইয়ে আমরা প্রথমত মলিকুলার জিওমেট্রিটা আগে না পড়ে আমরা দেখা যাচ্ছে যে হাইব্রিডাইজেশনটা আগে পড়ি। তো এখানে একটা কনফিউশন থাকতে পারে যে হাইব্রিডাইজেশন দেন মলিকুলার জিওমেট্রি ব্যাপারটা হয়তো বা এসেছে। আসলে ব্যাপারটি তা নয়। মলিকুলার জিওমেট্রি ফার্স্ট অফ অল, দেন আমাদের হাইব্রিডাইজেশন বিষয়টি চলে এসেছে মলিকুলার জিওমেট্রিটাকে ব্যাখ্যা করার জন্য। ওকে, তো এখন আসো মলিকুলার জিওমেট্রি বা হাইব্রিডাইজেশন এই জিনিসটা আমরা কিভাবে ব্যাখ্যা করব, কিংবা কি দিয়ে কি জিনিসগুলো জানলে আমরা এই জিনিসগুলো ব্যাখ্যা করতে পারবো। প্রথম কথা হচ্ছে যে আমি যে মলিকিউলটার বা যে যৌগটির হাইব্রিডাইজেশন অথবা মলিকুলার জিওমেট্রি নির্ণয় করতে যাচ্ছি, তার আমাকে লুইস যে গঠনটি আছে সেই জিনিসটাকে আমার জানতে হবে। লুইস স্ট্রাকচারটি আমার জানতে হবে। দেন হচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে যে এর ভ্যালেন্স শেলে কতটি লোন পেয়ার ইলেকট্রন আছে এবং কতটি বন্ড পেয়ার ইলেকট্রন আছে, এই জিনিসটাও জানতে হবে। তো বন্ড পেয়ার ইলেকট্রনটাকে আমরা সিগমা বন্ড বলতে পারি, বন্ড পেয়ার ইলেকট্রনটাকে আমরা সিগমা বন্ড বলতে পারি, মানে সিগমা বন্ড হিসেবে কাউন্ট করব। কেন কাউন্ট করব কথাটা আমরা আসবো কিছুক্ষণ পরেই। আর তৃতীয়ত হচ্ছে এই যে কাউন্ট করতেছি এদের যোগফলের মাধ্যমেই আমরা হাইব্রিডাইজেশনটা নির্ণয় করতে পারবো। তো এদের যোগফলের মাধ্যমে আমরা হাইব্রিডাইজেশনটা নির্ণয় করতে পারবো। তো এখন আসি যে কেন আমি সিগমা বন্ড কথাটা বললাম। আসলে দেখো, আমরা তো যে জিনিসটা জানি যে সিঙ্গেল বন্ড আর ডাবল বন্ড, ট্রিপল বন্ড, এই তিন ধরনেরই বন্ড সম্ভব। তো এই বন্ডগুলোর মধ্যে আমরা সিঙ্গেল বন্ডকে কনসিডার করি সিগমা বন্ড, ডাবল বন্ড থাকলে তাদের একটিকে ধরবো আমরা হচ্ছে সিগমা বন্ড এবং অপরটিকে পাই বন্ড নামকরণ করি, এবং তিনটা বন্ধন থাকলে মাঝখানেরটিকে সিগমা বন্ড এবং বাকি দুটোকে পাই বন্ড কাউন্ট করে থাকি। ওকে, তো সিগমা বন্ড আর পাই বন্ড, আমরা আসলে পাই বন্ডটা কাউন্ট করব না, আমরা কাউন্ট করব হচ্ছে সিগমা বন্ডটাকে। তো আমি আবারও বলছি, একটা মলিকুলার জিওমেট্রি বা হাইব্রিডাইজেশন নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে? ফার্স্ট অফ অল এর লুইস স্ট্রাকচারটা গঠন আট করতে হবে, দেন দেখতে হবে কতটি লোন পেয়ার ইলেকট্রন এবং কতটি বন্ড পেয়ার তথা সিগমা বন্ড আছে, এগুলো দেখতে হবে। তো লোন পেয়ার এবং বন্ড পেয়ার ইলেকট্রনের যোগফল, লোন পেয়ার প্লাস সিগমা বন্ড, এদের যোগফল যদি 2 হয় তাহলে যে হাইব্রিডাইজেশনটা হবে সেটা হচ্ছে তোমার sp হাইব্রিডাইজেশন। আর যদি 3 হয় তাহলে হবে sp2 হাইব্রিডাইজেশন। আর যদি 4 হয় তাহলে হবে sp3 হাইব্রিডাইজেশন। আবার যদি 5 হয় তাহলে সেক্ষেত্রে হবে sp3d হাইব্রিডাইজেশন। ওকে, এইভাবে সিমিলারলি বাড়তে থাকবে। 6 হলে sp3d2 হাইব্রিডাইজেশন হবে। তো এখন আসো আমরা একটা স্যাম্পল খেয়াল করি। সে মিথেন অণু, আমরা গত ভিডিওতে যে অণুটা নিয়ে কথা বলেছিলাম মিথেন অণু। তো এই অণুটার আমরা যদি লুইস স্ট্রাকচার দেখি তাহলে যেটা দেখব যে এভাবে 4টা হাইড্রোজেন এইখানে যুক্ত আছে। ওকে, তো কিছুক্ষণ আগে বললাম এই সিগমা বন্ড এবং লোন পেয়ার ইলেকট্রনের কথা। তুমি দেখো
ও আর গত ভিডিওর মধ্যে বলেছিলাম যে হচ্ছে সেন্ট্রাল অ্যাটমের আমরা হাইব্রিডাইজেশন বা মলিকুলার জিওমেট্রি নির্ণয় করে থাকি। তো সেন্ট্রাল অ্যাটমটা হচ্ছে যে একটা যৌগের মধ্যে যে অ্যাটমটির যোজনী বা জারণ মান সব থেকে বেশি, আমরা সেটাকেই ধরবো হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। তো এখানকার মধ্যে কার্বনের যোজনী বেশি 4 আর হাইড্রোজেনের যোজনী 1, তো সেক্ষেত্রে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে কার্বন। তো আমরা কার্বনটাকে ধরে আমরা হাইব্রিডাইজেশন নির্ণয় করবো। ওকে, তো এই কার্বনের সাথে তুমি দেখো একটা সিগমা বন্ড, দুইটা সিগমা, তিনটা সিগমা, চারটা সিগমা। তো লোন পেয়ার প্লাস সিগমা, লোন পেয়ার তো 0, লোন পেয়ার নেই, আর সিগমা বন্ধনের সংখ্যা 4, 0 প্লাস 4 করলে কত হয়? 4 হয়। তো এটা সংকরণ বা এদের হাইব্রিডাইজেশন হবে sp3। ওকে, তো এইভাবে আমরা আরও কিছু যৌগের ক্ষেত্রে দেখতে পারি, যেমন ধরো পানি বা H2O, এটার যদি আমরা লুইস স্ট্রাকচারটা অঙ্কন করি, তাহলে দেখব একটা লোন পেয়ার ইলেকট্রন আছে, এই একটা দুটা লোন পেয়ার ইলেকট্রন, দুটা সিগমা বন্ড আছে। তো সেক্ষেত্রে 2 লোন পেয়ার, তো আমরা যোগফলটা যেভাবে নির্ণয় করব, লোন পেয়ার প্লাস সিগমা, দেখতেছি যে দুটা লোন পেয়ার প্লাস দুটা সিগমা ইজ ইকুয়ালস টু 4। তো আগের মতো করে 4 যেহেতু আছে, তো এইটার হাইব্রিডাইজেশনটা হবে sp3। ওকে, এখন আসো NH3 যে মলিকিউলটা আছে, তাহলে এর হাইব্রিডাইজেশনটা কত হবে? তো সিমিলারলি এর লুইস স্ট্রাকচারটা অঙ্কন করো এভাবে। তুমি যদি এর লুইস স্ট্রাকচারটা অঙ্কন করো, তাহলে তুমি কি এর ইজিলি হাইব্রিডাইজেশন নির্ণয় করতে পারবে। লোন পেয়ার ইলেকট্রন একটি আছে আর তিনটা সিগমা বন্ধন আছে। তো সেক্ষেত্রে আবার দেখো একটি লোন পেয়ার, তিনটা সিগমা, তো 1 প্লাস 3 ইজ ইকুয়ালস টু 4। সো দ্যাট নাইট্রোজেনের বা সেন্ট্রাল অ্যাটম নাইট্রোজেন, তার হাইব্রিডাইজেশন হবে sp3। ওকে, তো এখন কথা হচ্ছে যে আমরা আরও অন্যান্য মৌলের ক্ষেত্রে নির্ণয় করতে পারি কিনা। যেমন ধরো এইটা একটা কম্পাউন্ড, এটা একটা কম্পাউন্ড, এটা একটা কম্পাউন্ড, তো এটার নাম হচ্ছে তোমার মিথানল ডিহাইড বা ফর্মালডিহাইড। তো এটার ক্ষেত্রে আমি যদি নির্ণয় করি, তুমি দেখো আমরা এটার লুইস স্ট্রাকচারটা অঙ্কন করি, তো দেখা যাচ্ছে যে কার্বনের ক্ষেত্রে যদি আমরা হাইব্রিডাইজেশন নির্ণয় করি, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, এখানে একটা পাই, একটা সিগমা। সো একটা কার্বনের সঙ্গে মোট 3টা সিগমা যুক্ত আছে। সো এই কার্বনের লোন পেয়ার বা সিগমা বন্ধনের যোগফলটা হচ্ছে কি 3। সো এই কার্বনের হাইব্রিডাইজেশনটা কত হবে? sp2। ওকে, দেন আসো যদি আমরা এই মলিকিউলটার ক্ষেত্রে দেখি, এই মলিকিউলটার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করে থাকি, যেটাকে আমরা কি জানি, ইথিন। সো ইথিনের ক্ষেত্রে যদি দেখি, দুইটা কার্বন আছে এই কম্পাউন্ডের মধ্যে। তো কার্বনকে আমরা সেন্ট্রাল অ্যাটম কল্পনা করব। তো সেন্ট্রাল অ্যাটমের মধ্যে দেখব এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, যেহেতু ডাবল বন্ড থাকলে একটা সিগমা একটা পাই হয়, সো সেক্ষেত্রে একটা সিগমা একটা পাই, আর এখানে একটা সিগমা, এই হাইড্রোজেনটা ভালো করে দিচ্ছি। ওকে, এখানে একটা সিগমা। তো এই কার্বনের সঙ্গে একটা, দুইটা, তিনটা সিগমা যুক্ত আছে। সো এই কার্বনের লোন পেয়ার প্লাস সিগমা বন্ধনের যোগফল কত হবে? 3। সো এর বন্ড হাইব্রিডাইজেশন হবে sp2। সিমিলারলি এই কার্বনেরও হবে sp2। ওকে, আচ্ছা, তো এবার আরেকটা জিনিস একটু খেয়াল করব, সেটা হচ্ছে যে POCl3, যৌগের নাম হচ্ছে ফসফরাস অক্সিক্লোরাইড। তো এই যৌগের ক্ষেত্রে আমার হাইব্রিডাইজেশনটা কীরকম হবে? তো ফার্স্ট অফ অল আমাদের নিয়ম অনুযায়ী আমরা এটার লুইস স্ট্রাকচার আগে অঙ্কন করব। তো সেন্ট্রাল অ্যাটম ডেফিনেটলি ফসফরাস, তুমি খেয়াল করে দেখো ফসফরাসের জারণ মান বেশি হবে, তিনটা ক্লোরিনের -3, একটা ক্লোরিনের -1, একটা -2, আর এটা হচ্ছে +5। সো ফসফরাসের জারণ মান সব থেকে বেশি, সো সেক্ষেত্রে হচ্ছে ফসফরাস হচ্ছে আমার সেন্ট্রাল অ্যাটম। ওকে, তো ফসফরাসের আমরা কি করব? লুইস স্ট্রাকচারটা অঙ্কন করব। ফসফরাসের বাইরে শেলে 5টা ইলেকট্রন থাকে, যার তিনটিতে তিনটা বিজোড় ইলেকট্রনের সঙ্গে তিনটা ক্লোরিন যুক্ত হলো, আর দুইটা জোড় ইলেকট্রনের সঙ্গে একটা অক্সিজেন যুক্ত হলো, আর এই অক্সিজেনের উপরে মুক্ত জোড় ইলেকট্রনগুলো দিয়ে দিলাম।
ওকে, তো এখন দেখো ফসফরাসের সাথে কয়টা সিগমা বন্ড আছে, কয়টা লোন পেয়ার আছে, একটা সিগমা, একটা পাই, একটা সিগমা, একটা সিগমা, একটা সিগমা। ইন টোটালি একটা ফসফরাসের সাথে 4টা সিগমা বন্ড যুক্ত আছে। সো এখানে ফসফরাসের যে হাইব্রিডাইজেশন হবে সেটা হবে কি sp3। ওকে, সিমিলারলি আমরা যদি আরও কোনো কম্পাউন্ড দেখতে চাই তো দেখতে পারবো। দেখো একটা কম্পাউন্ডের নাম বলা যেতে পারে সে PCl5। তো এটার ক্ষেত্রে আমরা যে হাইব্রিডাইজেশন দেখি কি হবে, ফসফরাসের বাইরের সাথে 5টি ইলেকট্রন, 5টি ইলেকট্রন। তো এই 5টি ইলেকট্রনের মধ্যে আমরা ক্লোরিনের সাথে বন্ড ফর্ম করলাম, এখানে ক্লোরিনের সাথে বন্ড ফর্ম করবে, এখানে ক্লোরিন যুক্ত হবে, এখানে ক্লোরিন যুক্ত হবে, এখানে ক্লোরিন যুক্ত হবে। তো এই একটা সিগমা, দুটা সিগমা, তিনটা সিগমা, চারটা সিগমা, পাঁচটা সিগমা। তো একটা ফসফরাসের সাথে 5টা সিগমা যুক্ত আছে। তো আমাদের রুলস অনুযায়ী লোন পেয়ার প্লাস সিগমা ইকুয়ালস টু লোন পেয়ার। লোন পেয়ার যেহেতু 0 আর সিগমা 5, সো ইজ ইকুয়ালস টু 5। সো এই ফসফরাসের যে হাইব্রিডাইজেশন হবে তা হবে sp3t। ওকে, তো আমরা অনেকগুলো পরমাণু হাইব্রিডাইজেশন নির্ণয় করা শিখলাম। তোমরাও বাসার মধ্যে চেষ্টা করবে, চেষ্টা করে তোমরা কমেন্ট বক্সে এসে জানাবে এই যৌগটার জন্য NOCl, এটা আমরা এলটাব্লিউ বলতে পারি, হোমওয়ার্ক। ওকে, NOCl, নাইট্রোসিল ক্লোরাইড, দেন হচ্ছে NF3 এটা বলতে পারো, দেন হচ্ছে SF6, IF7, দেন হচ্ছে XeF4। ওকে, তো এই কম্পাউন্ডগুলোর জন্য তোমরা হাইব্রিডাইজেশন নির্ণয় করবে এবং তোমরা আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবে যে তোমরা করতে পেরেছো কি না। তোমরা যদি না করতে পারো আমরা আবার ভিডিও করে তোমাদের যে জানাবো, তো তোমাদেরকে অবশ্যই জানতে হবে। তো আমরা নেক্সট ভিডিওতে চলে আসব যে এই হাইব্রিডাইজেশনগুলো থেকে কিভাবে বন্ধন কোণ বা জিওমেট্রি, যে মলিকুলার জিওমেট্রি যে আছে এই PCl5 যে কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডের যে মলিকুলার জিওমেট্রিটা, এই মলিকুলার জিওমেট্রিটা আসলে কী রকম, বা এখানে যে বন্ড অ্যাঙ্গেলগুলো কীরকম, এই জিনিসগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আবার আসতেছি। তো অপেক্ষা করো পরবর্তী ভিডিওর জন্য। আমরা আশা করব মলিকুলার জিওমেট্রি এবং হাইব্রিডাইজেশন নিয়ে সব ধরনের যত কনফিউশন আছে সবগুলো দূর হবে। তো আশা করি সবাই ভালো আছো, ভালো থাকবে এবং বন্ধুদের সাথে শেয়ার করো বেশি বেশি করে।